হরিওম। সংস্কৃত ভাষা বিকাশে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব ঋকারান্ত ও ব্যঞ্জনান্ত শব্দরূপ এক বচন মনে রাখার উপায়। কারণ বিশেষ করে আমাদের এই এক বচনটাই সমস্যা করে। বিভক্তি প্রথমে দেওয়া আছে, তারপরে ঋকারান্ত শব্দরূপ ও পরের ছকে দেওয়া হয়েছে ব্যঞ্জনান্ত শব্দরূপ। তাহলে আমরা এক একটু করে শিখব, কারণ এই সমস্ত প্রায় মিল আছে, ঋকারান্ত ব্যঞ্জনান্ত প্রায় মিল আছে, এই জন্য পাশাপাশি আমি দেখিয়েছি। দেখা যাক প্রথমাতে মূল শব্দের অর্থ। ঋকারান্ত শব্দরূপ মূল শব্দের অর্থ, অর্থাৎ যদি পিতৃ হয়, পিতৃ শব্দ দেখো পিতা, পিতৃ শব্দ ঋকারান্ত পিতা প্রথমাতে। তাহলে এখানে কি বসিয়েছি? মূল শব্দের অর্থ, অর্থাৎ পিতৃ শব্দের যে মূল অর্থ তার অর্থ হলো পিতা। তাহলে মূল শব্দ হয়ে গেল। মাতৃ যদি হয় মাতা, মাতৃ যদি হয় মাতা। এর আগে আমরা পড়েছিলাম, শিখেছিলাম যে দ্বিতীয় এক বচনে মহেশন্ত হয়, এখানেও দেখো মহেশন্ত। তবে ঋকারান্তের ক্ষেত্রে এইভাবে রম, রম কথাটা আসবে। যেমন পুংলিঙ্গের ক্ষেত্রে আমরা পড়েছিলাম আবিভক্তি, সেখানে না দিয়েছিলাম ব্যাকেটে। আচ্ছা, এখানে মহেশন্ত দেখো রম হয়েছে, রম। প্রায় সমস্ত শব্দরূপের দ্বিতীয় এক বচনে মহেশন্ত হয়, ব্যতিক্রম আছে। এখানে দেখো মহেশন্ত, তাহলে রম, তাহলে কি পিতৃ কী হবে? পিতরম, মাতৃ হবে মাতরম। দেখিয়ে দিই একবার, এই দেখো পিতরম, মহেশন্ত আসছে কিন্তু কী হবে? বিশেষ সুবিধার্থে আমি রমটা দিয়ে দিয়েছি, পিতরম মাতরম। তৃতীয় এক বচনে আমরা বিভক্তি পড়েছিলাম আ। কি পড়েছিলাম? আ। তাহলে কি হলো? ব্যাকেটে দিয়েছে রা, পিতৃ হলে হবে পিত্রা, পিতৃ হলে পিত্রা। তৃতীয় এক বচনে আ বিভক্তি আসছে, পিতৃযোগ আ, ওই যে পিত্রা। মাতৃ কী হবে? মাত্রা, বড় করে দেখাচ্ছি, তৃতীয় এক বচনে মাত্রা। হলো। চতুর্থীর এক বচনে হবে এ বিভক্তি, চতুর্থীর এক বচনে এ। এর আগে আমরা পুংলিঙ্গে পড়েছিলাম চতুর্থীর এক বচনে এ হয়। এখানে আসবে ব্যাকেটে রে, অর্থাৎ পিতৃ হবে পিতৃযোগ এ, সন্ধি করলে আমি পিত্রে। মাতৃযোগে মাত্রে। পঞ্চমী ষষ্ঠীতে একই বিভক্তি হয়। এখানে হবে উষ, ঋকারান্ত শব্দরূপের ক্ষেত্রে হবে উষ, মানে হর্ষকার দিয়ে বিসর্গ। তাহলে কি হবে? পিতুহু। দেখো পঞ্চমী ষষ্ঠীতে পিতুহু, পিতুহু। মাতৃ হবে মাতুহু, মাতুহু। সপ্তমীর এক বচনে হবে ই, ই। এখানে মনে রাখার জন্য রিও মানে পিতরি, ই বিভক্তি এসছে, পিতরি। মাতৃ হবে মাতরি, সপ্তমী মাতরি। তাহলে এই বিভক্তি আসছে। তাহলে আমরা কি শিখলাম? প্রথমের এক বচনে মূল শব্দের অর্থ বসবে, মাতৃ হলে মাতা। দ্বিতীয় এক বচনে মহেশন্ত বা রম, মাতরম। তৃতীয় এক বচনে আ, মাতৃযোগা, সন্ধি হলে মাত্রা। চতুর্থীর এক বচনে এ বিভক্তি। তাহলে দ্বিতীয় এক বচন তো কমন মহেশন্ত। তাহলে আমরা এখান থেকে তৃতীয় থেকে পড়তে পারি আ, এ, উষ, উষ, ই। কি পড়লাম? আ, এ, উষ, উষ, ই। দেখো এখানে আমি লিখে দিয়েছি আ, এ, উষ, উষ, ই। হলো। এইভাবে আমাদের মনে রাখতে হবে ঋকারান্ত শব্দরূপ। কারণ দ্বিতীয় এক বচনে কমন মহেশন্ত, ওখান থেকে না পড়লেও চলবে,
ওটা মনে রাখতে হবে। তাহলে তৃতীয়া থেকে আমরা এইভাবে পড়তে পারি আ এ উস উস ই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আসি ব্যঞ্জনান্ত শব্দরূপ। মূল শব্দের অর্থ দেখা যাক। দেখো, ব্যঞ্জনান্ত অর্থাৎ যার শেষে হসন্ত আছে, যে সমস্ত শব্দের শেষে, সেগুলো হচ্ছে ব্যঞ্জনান্ত শব্দ। বণিজ, বণিজ শব্দের অর্থ বণিক। এখানে কি, যে বর্গীয় হসন্ত অর্থাৎ জকারান্ত শব্দ, ব্যঞ্জনান্ত শব্দ। প্রথমার এক বচন, তাহলে মূল শব্দ কি বণিজ, তার অর্থ কি? বণিজ বলতে বোঝায় বণিক। এখানে হসন্ত আছে, এখানে হসন্ত। বণিজ অর্থাৎ বণিজ শব্দের যে অর্থটা, সেই বণিক, এখানে যদি হসন্ত আছে, এই হসন্তটা আমরা এখানে দিয়ে দেবো। দ্বিতীয় এক বচনে কি বিভক্তি? মহেশন্ত, আমরা জানি কমন। দ্বিতীয় এক বচনে মহেশন্ত, দেখো বণিজম। এই যে বণিজ মূল শব্দ, এই মূল শব্দ থেকে এবার সমস্ত বিভক্তি যোগ হবে ব্যঞ্জনান্ত শব্দের ক্ষেত্রে। মূল শব্দ যে বণিজ, তারপরেই এবার সমস্ত বিভক্তি যোগ হবে। বণিজ। সম্রাজ হলে মূল শব্দ সম্রাজ, বলতে চাইছেন তো, তার অর্থটা হচ্ছে সম্রাট। দেখো অর্থটা বসেছে, এখানে হসন্ত আছে, এখানে হসন্ত। এরপরে মূল শব্দের পরে বিভক্তি যোগ করা হয়েছে। তাহলে আমরা কি শিখেছি? আমি দ্বিতীয় এক বচনে হসন্ত দেখে নিই। মহেশন্ত, মূল শব্দের পরে মহেশন্ত। তৃতীয়াতে আ, চতুর্থীতে এ, পঞ্চমী ষষ্ঠী অস। অর্থাৎ আমরা রিকারান্তের ক্ষেত্রে পড়েছিলাম উস উস, এখানে হবে অস অস। তাহলে কি হলো? মহেশন্ত আ, মহেশন্ত কমন। আর রিকারান্ত ব্যঞ্জনান্তে মূল শব্দের অর্থ বসলো, মূল শব্দের পরে মহেশন্ত। তাহলে এই যে মহেশন্ত কমন, তাহলে আমাদের মনে রাখতে হবে তৃতীয় থেকে আ এ অস অস ই, আ এ অস অস ই। এখানে একই আ এ উস উস ই। তাহলে আ এ অস অস ই, এটা আমরা একবার মিলিয়ে নিই। আ বনিজা, এ বনিজে, অস বনিজহ, অ দিয়ে বিসর্গ আসছে, বনিজহ, ই বনিজি হলো। তাহলে কি হলো? বনিজা, বনিজে, বনিজহ, বনিজহ, বনিজি। কী শিখলাম? আ আ এ অস অস ই। এইভাবে আমাদের তৃতীয় থেকে মনে রাখতে হবে। আচ্ছা, দ্বিবচনটা এখানে একটু আমি বলে দিই, যেহেতু একটু গ আছে, গ কোথায় কোথায় এই যে চেঞ্জ হয়েছে। ট থাকলে এই দেখো, এখানে ট, এখানে ড, বা বর্গে জ ড। তাহলে এই পরিবর্তনগুলো কীভাবে হয়েছে একটু আমি বলে দিই। আচ্ছা, এইখানে কি আছে? বণিজ শব্দের অর্থ বণিক, এই আমাদের দেখতে হবে। এই যে বর্গেজ আর এই যে অর্থ ক দেওয়া আছে, তাহলে যে এখানেও ক। তাহলে কি হলো? এখানে গ কীভাবে আসবে? না, যে আমাদের যে বর্গ শিখেছি, বর্গ জানি ক চ ট ত প। তাহলে প্রথম বর্গ হচ্ছে ক, ক বর্ণের তৃতীয় বর্ণ আদেশ হবে। কখন হবে? পরে যদি ভ থাকে। পরে যদি ভ থাকে তাহলে কি হবে? এখানে যে বর্ণটা থাকবে ক, এখানে যদি না থাকে তখন আমাদের মূল শব্দে চলে যেতে হবে, তার তৃতীয় বর্ণ আদেশ হবে। কখন হবে? না, পরে যদি ভ থাকে। এক্ষেত্রেও দেখো ঔ ভ্যামস, ব্যঞ্জনান্তের ক্ষেত্রে ঔ ভ্যামস আমরা নর শব্দে শিখেছিলাম। বনিজৌ বনিজৌ, ভ্যাম ভ্যাম ভ্যাম, ওস। সমস্ত ব্যঞ্জনান্তের ক্ষেত্রে একই নিয়ম, ঔ ভ্যামস। সমস্ত যত ব্যঞ্জনান্ত আছে দ্বিবচনে ঔ ভ্যামস। তাহলে আমরা যে নিয়মটা শিখছিলাম যে ভ কখন হবে, সরি, গ বা এখানে তৃতীয় বর্ণ কখন আদেশ হবে? না, যদি পরে ভ থাকে। দেখো ক ক খ গ হয়েছে। একইভাবে বহুবচনেও দেখে নিই। দেখো গ, কারণ কি? পরে ভ আছে। আচ্ছা, আমরা সম্রাজের ক্ষেত্রে একটু দেখে নিই। সম্রাজ শব্দের মূল অর্থ এই দেখো ট, তাহলে এর যখন ভ আসবে ট ঠ ড আসবে। এই দেখো ড বা ডয় শূন্য এখানে দেওয়া হয়। সম্রাট, এখানে ডয় শূন্য দেওয়া যেতে পারে, সম্রাট, বা ডয় হসন্ত দেওয়া যেতে পারে। ট ঠ ড, ডয় হসন্ত
ভয়ের পরে পরে আছে, তাই ট ঠ ড হয়ে গেল। একইভাবে হলো। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং সবার এই ভিডিওটি উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।